হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের প্ল্যান নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো এই প্ল্যানটা অ্যাকচুয়ালি যারা এবছর ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দিয়েছো এবং 12-এ উঠেছো তাদের জন্য অ্যাপ্লিকেবল। কারণ বুঝতেই পারছো, কারণ তোমাদের জন্য তো সেমিস্টার সিস্টেম নয়, সেমিস্টার সিস্টেম হচ্ছে তাদের জন্যই যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11-এ উঠবে। তো পুরনো সিলেবাসেই তোমাদের ফাইনাল লাস্ট ব্যাচের এইচএস এক্সাম 2025 সালে হবে, কারণ এর পরের থেকে যত এইচএসের হবে পরীক্ষা সব সেমিস্টার সিস্টেমে হবে। এটা পর্ষদ অলরেডি নোটিশ দিয়েছে। তাহলে যারা এবছর ফাইনাল পরীক্ষা দিয়েছে 11-এ তাদেরকে তো পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। যেমন এবছর উচ্চ মাধ্যমিক হয়েছে সেইভাবেই তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তো আমাদের দেখো এখানে বোর্ডে আমি লিখেছি ম্যাথের যে স্টাডি প্ল্যান, তার জন্য তোমরা লক্ষ্য করতে পারবে যে টোটাল আমি 6টা ইউনিটে পুরো ম্যাথমেটিক্সের পার্টকে বা পুরো সিলেবাসকে দেখো বোর্ডে আমি লিখেছি। তো 6টা ইউনিট কী কী, প্রত্যেকটা ইউনিটে কত নম্বর আছে, কি আছে, কোনটা ইম্পর্ট্যান্ট, কোন ইউনিটকে পড়ার জন্য আমাকে বিশেষ করে মনোযোগ দিতে হবে, যত্ন নিতে হবে, সব আমি আলোচনা করব। তাহলে পরপর দেখা যাক। ফার্স্ট দেখো 1 নম্বর যে ইউনিটটা, সেটাতে যে তোমার চ্যাপ্টারগুলো আছে বা পার্টগুলো আছে, প্রথমে আছে দেখো রিলেশন অ্যান্ড ফাংশন, সম্বন্ধ এবং অপেক্ষক। এটা তুমি পার্ট 2 বলতে পারো, কারণ অলরেডি তুমি ক্লাস 11-এ পার্ট 1 পড়েছো। সম্বন্ধ অপেক্ষক অলরেডি তুমি ক্লাস 11-এ বেসিকটুকু পড়েছো। ওকে, দেখো নেক্সট ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যে চ্যাপ্টারটা, ত্রিগোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, এটা তোমাদের একটা নতুন চ্যাপ্টার পড়তে হবে। এই চ্যাপ্টারটার কনসেপ্ট তোমার ফিজিক্সেও লাগবে, ম্যাথে তো লাগবেই, এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর একটা আছে দেখো বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া, এটা খুব ইজি চ্যাপ্টার। তাহলে এই 3টে চ্যাপ্টার মিলে তোমার ফার্স্ট ইউনিটটা গঠিত, যার টোটাল মার্কস থাকবে 8। তাহলে 8 নম্বর তোলার জন্য তোমাকে এই 3টে চ্যাপ্টারের উপর ধ্যান দিতে হবে। এবার আমি যদি বলি যে কোন চ্যাপ্টারটা আমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়তে হবে, তাহলে তখন আমি আন্ডারলাইন করছি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তোমাকে খুব ভালো করে ওই চ্যাপ্টারটা তো পড়তে হবেই, প্রত্যেক বছর ওখান থেকে কোশ্চেন আসেই। আর ওই কোশ্চেনগুলো যদি তোমাকে অ্যাটেম্প্ট করতে হয় তাহলে অবশ্যই ভালো করে পড়তে হবে এটা। আর যদি পুরোপুরি 8 মার্ক তুলতে চাও তাহলে শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়লে তো হবে না, তোমাকে রিলেশন অ্যান্ড ফাংশনটাও ভালো করে পড়ে যেতে হবে, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লাস 11-এ রিলেশন ফাংশন তুমি যেভাবে পড়েছো সেইটারই উপর ভিত্তি করে এটার সেকেন্ড পার্ট ক্লাস 12-এ দেওয়া আছে। ঠিক আছে, ইউনিট 1 গেল। এবার ইউনিট 2 এর দিকে তুমি ধ্যান দাও। কি বলেছে ইউনিট 2? ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, দুটো চ্যাপ্টার বা দুটো পার্ট। এটা হচ্ছে অ্যালজেব্রার পার্ট। দেখো এখানে অ্যালজেব্রার পার্টে কত নম্বর আছে? 11 নম্বর আছে। ক্লাস 11 যদি তুমি একটু মনে করতে পারো, দেখবে সেখানে অ্যালজেব্রাতে 25 নম্বর ছিল। সবচেয়ে বড় ওয়েটেজ মনে হয় অ্যালজেব্রাতেই ছিল ক্লাস 11-এ, আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টও ছিল। আরও যদি এগিয়ে একটু বলি, একটু টাফও ছিল। কিন্তু ক্লাস 12-এ তোমার ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট খুবই ইজি চ্যাপ্টার। একটু যদি ভালো করে যত্ন নিয়ে তুমি যেখানে পড়ছো ভালো করে যদি পড়ো, তাহলে দেখবে এই দুটো চ্যাপ্টার তোমার ইজিলি হয়ে যাবে এবং এখান থেকে 11 নম্বর তোলা যায়, এটা এমন কোনো কঠিন না। ঠিক আছে, তাহলে আমাদের বীজগণিত নিয়ে বেশি চিন্তা করার কারণ নেই, বীজগণিত খুবই ইজি পার্ট আছে। এবার আমরা চলে আসছি মেন পার্টে, যেটা আমাদের ক্লাস 12-এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আর যেটা না করলে 12-এর তোমার ম্যাথে ভালো নাম্বার তোলার কোনো সম্ভাবনা নেই। কি? এই দেখো ক্যালকুলাস, ইউনিট 3 ক্যালকুলাস মানে কলনবিদ্যা। ক্লাস 11-এ তোমরা কলনবিদ্যার একটু হালকা ঝলক দেখেছিলে, সেখানে বোধহয় 8 মার্ক ছিল। তো এবার ক্লাস 12-এ তুমি দেখো কলনবিদ্যার পুরো একদম ফ্যামিলি দাঁড়িয়ে আছে, যার টোটাল মার্ক ক্যারি করছে কত? 35 মার্ক। তো 35 মার্কের জন্য এবার তোমাকে উঠে পড়ে লেগে যেতে হবে। 80 মার্কের মধ্যে 35 মার্কস যদি কলনবিদ্যা থেকেই আসে, তাহলে এটা তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হয়ে গেল। কি আছে কলনবিদ্যাতে? এসএন দে বই অনুযায়ী তুমি দেখবে কলনবিদ্যাতে মোট 17টা চ্যাপ্টার আছে। তা তোমাকে 17টা চ্যাপ্টার পড়তে হবে না, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট নয়, সেগুলো চাইলে তুমি স্কিপ করতে পারো। যেমন আমি বলছি, এখানে দেখবে ফার্স্ট চ্যাপ্টার দেখো লিমিট।
এটা তুমি ভালো করে পড়ে নাও, কিন্তু এটা থেকে অঙ্ক আসে না। তো লিমিটের কনসেপ্টটুকু খালি দরকার ঠিক তার পরের চ্যাপ্টারটাকে পড়ার জন্য। দেখো কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা, এই চ্যাপ্টারটা পড়ার জন্য লিমিটের তোমার কনসেপ্ট দরকার, তাই এই চ্যাপ্টারটা তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে বুঝতে পারছি যে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি আমাদের ক্লাস 12-এর জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এটাকে আমাকে ভালো করে পড়তে হবে, তাই দিলাম নিচে আমি আন্ডারলাইন। তারপর কি আছে চ্যাপ্টার? দেখো ডিফারেন্সিয়েশন, অন্তর্কলজ বা অবকলন। তা অবকলন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফিজিক্সের জন্য বলো, ম্যাথের জন্য বলো, সব জায়গাতেই লাগবে। তারপর দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্বিতীয় ক্রমের অবকলন, এটাও দরকার, এটাও পড়তে হবে। তাই দেখো আমি আন্ডারলাইন দিয়ে যাচ্ছি। যে যে চ্যাপ্টারগুলোর নিচে বা যে পার্টগুলোর নিচে আমি আন্ডারলাইন দেবো, সেই পার্টগুলোই হচ্ছে তোমার মেন টার্গেট। ক্লাস 12-এ ওই পার্টগুলোকে তোমাকে স্ট্রং করতে হবে। যদি খুব ভালো করে এগুলো স্ট্রং করতে পারো, 2025 সালে যখন তুমি উচ্চ মাধ্যমিক দিতে যাবে, দেখবে তোমার কোনো অসুবিধা হবে না, খুব ভালো করে তোমার পরীক্ষা হবে। ওকে, নেক্সট। এবার দেখো এখানে দেওয়া আছে একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রেশন। তাহলে এইটাতে মোট 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার তোমাকে ভালো করে করতে হবে যদি তুমি ইন্টিগ্রেশন থেকে নাম্বার তুলতে চাও। আর অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন শুধুমাত্র ম্যাথে নয়, ফিজিক্সেও প্রচুর জায়গায় আছে। ইন্টিগ্রেশন তোমাকে শিখতেই হবে, তো ইন্টিগ্রেশন শেখার জন্য তোমাকে এই পার্টটা খুব ভালো করে যত্ন নিয়ে পড়তে হবে। এবার তারপর দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটাও তোমাকে ভালো করে পড়তে হবে, অবকল সমীকরণ। নেক্সট, সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, অন্তর্কলজের তাৎপর্য, এটাকে তুমি চাইলে স্কিপ করতে পারো, অতটাও ইম্পর্টেন্ট নয়, খুবই ইজি চ্যাপ্টার, পড়লে হয়ে যাবে, এর জন্য আমি এটা নিচে আন্ডারলাইন দিলাম না। এবার দেখো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, স্পর্শক ও অভিলম্ব, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এর নিচেও আমি আন্ডারলাইন দিলাম। তাহলে যেগুলো আন্ডারলাইন দিচ্ছি আশা করছি তুমি বুঝতে পারছো যে ইম্পর্টেন্সের দিক থেকেই দেওয়া হচ্ছে। তারপর দেখো ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক, খুবই ছোট চ্যাপ্টার একটা, অতটাও ইম্পর্টেন্ট নয়, পরীক্ষা থেকে কোশ্চেন প্রায় আসে না বললেই চলে। তাহলে তুমি চাইলে এটাকে স্কিপ করতে পারো, বা পরে শেষের দিকে একটু দেখে নিলেই হয়ে যায়, ওটাকে আমি দাগ দিলাম না। এবার দেখো ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, আবার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলে এলো। ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, চরম মান ও অবমান, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটাকেও তোমাকে ভালো করে পড়তে হবে। এটারও অ্যাপ্লিকেশন তোমার ফিজিক্স ম্যাথ বোথ দুটোতেই আছে। তারপর দেখো ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা নিচেও দাগ দিলাম। যতগুলো তুমি টপিক দেখতে পেলে যে ক্যালকুলাস থেকে আমি দাগ দিয়েছি, ওইগুলো থেকে 99% টাইম সবসময় পরীক্ষাতে কোশ্চেন আসে। তাহলে পরীক্ষাতে যখন কোশ্চেন আসে, তাহলে আমাকে তো তাকে ধ্যান দিয়ে করতেই হবে। তোমরা চাইলে এই পুরো পার্টটা একবার পজ করে নোট করে নাও, আর যেগুলো আমি দাগ দিয়েছি সেগুলোকে তুমি একবার মার্ক করে নিতে পারো। এবার তুমি দেখো নেক্সট 4 নম্বর ইউনিট, ভেক্টর অ্যান্ড 3D জিওমেট্রি। এবার এই ভেক্টরটা কি ভেক্টর? এই ভেক্টরটা নতুন কোনো ভেক্টর নয়, তুমি ক্লাস 11-এর ফিজিক্সে যে ভেক্টর পড়েছিলে সেই ভেক্টরের বেসিক পার্ট আছে, এবং তার সাথে এক্সট্রা কিছু আছে যেটা হচ্ছে তোমার ক্লাস 12-এর ম্যাথের অংশ। তাহলে ক্লাস 11-এ যদি আমি ভেক্টর ভালো করে পড়ে থাকি ফিজিক্সে, এখানে কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। এক কথায় যদি আমি বলি যে 4 নম্বর ইউনিট থেকে কি 13 নম্বর তোলা যাবে ইজিলি, একদম 4 নম্বর ইউনিট খুবই সহজ। তোমাকে যেটা এক্সট্রা পড়তে হবে সেটা হচ্ছে 3D জিওমেট্রি। এখানে স্ট্রেট লাইন আছে আর প্লেন আছে, মানে সমতল। তাহলে সরলরেখা আর সমতল 3D জিওমেট্রিতে যদি আমি ভালো করে পড়ে নিই ভেক্টরের অ্যাপ্লিকেশন দিয়ে, তাহলে এই পার্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে 13 নম্বর খুব ইজিলি তোলা যায়। ঠিক আছে, 5 নম্বর ইউনিট দেখো লিনিয়ার প্রোগ্রামিং, আবার একটা ইজি চ্যাপ্টার। 5 নম্বরের কোশ্চেন আসে প্রত্যেক বছর, একটা গ্রাফের অঙ্ক থাকে, আরেকটা তোমাকে গ্রাফের অঙ্ক থাকে না, ওটা নর্মাল কথার অঙ্ক থাকে। তোমাকে খালি রৈখিক প্রোগ্রামবিদের আকারে লিখে দিলেই অঙ্কটা হয়ে যায়, সমাধান করতে হয় না। তাহলে তুমি যে কোনো একটা করবে অথবা থাকে। তো এটা একটা খুবই সহজ চ্যাপ্টার, এটা একটা ক্লাসেই অ্যাকচুয়ালি হয়ে যায়, খুবই ইজি, যখন পড়বে তখনই জানতে পারবে, এবং এটা থেকেও 5 নম্বর যে কেউ ইজিলি তুলে নেবে।
তোমারও তোলা উচিত। এবার দেখো লাস্ট 6 নম্বর ইউনিট প্রবাবিলিটি। এবার প্রবাবিলিটি তোমরা ক্লাস 11 অলরেডি দেখেছো। সেখানে প্রবাবিলিটির একেবারে বেসিকটুকু ছিল। ক্লাস 12 তোমাকে যে প্রবাবিলিটি পড়তে হবে সেখানে এক্সট্রা কিছু আছে, যেমন শর্তযুক্ত সম্ভাবনা, এটা তোমার এক্সট্রা আছে ক্লাস 12। তাহলে আমি যদি বলি প্রবাবিলিটি ক্লাস 12 আমাকে ভালো করে কি পড়তে হবে যাতে 8 নম্বর তোলা যায়, না 8 নম্বরটা তোলা খুবই ইজি, তাহলে আমি বলবো না, এই 8 নম্বরটা তোলা ইজি নয়। তোমার ক্লাস 12 প্রবাবিলিটি খুবই কনসেপচুয়াল। আজকাল পর্ষদ যে কোশ্চেন করছে সেই কোশ্চেন যদি তোমরা দেখবে ধীরে ধীরে তার ডিফিকাল্টি লেভেল বাড়ছে। প্রবাবিলিটিতে যদি প্রপার কনসেপ্ট থাকে তবেই তুমি প্রবাবিলিটির অঙ্কটুকু করে দিয়ে আসতে পারবে, নইলে কিন্তু প্রবাবিলিটির এই 8 নম্বর তোলা আজকাল দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি তোমাকে বিশেষ কেয়ার করতে হবে ক্লাস 12। আর এটাকে কেয়ার করতে গেলে তোমার সেট তত্ত্বের ধারণা তো থাকতেই হবে ক্লাস 11। আর কিসের ধারণা থাকতে হবে? পারমিউটেশন কম্বিনেশন, তুমি যে বিন্যাস সমবায় পড়েছিলে ক্লাস 11 তারও ধারণা থাকতে হবে। তাহলে দেখো একটা চ্যাপ্টার ক্লাস 11 উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে আছে। তাহলে এই চ্যাপ্টারকে তোমাকে যদি পড়তে হয় তাহলে ক্লাস 11 তো ভালো করে জানতেই হবে। আমি যদি একটু লিখি সাইডে যে ক্লাস 12 যদি আমি পড়ি তাহলে ক্লাস 11 কোন কোন সাবজেক্টগুলো একটু আমার রিক্যাপ করা উচিত। মানে ক্লাস 11 অঙ্ক যে তুমি পড়েছো সেইগুলো তো আর তুমি একেবারে ভুলে যাবে না বা ভোলার চেষ্টাও করবে না, কারণ যদি ভুলে যাওয়ার চেষ্টা করেছো তাহলে ক্লাস 12 তোমার কপালে খুব দুঃখ আছে। আমি পরপর লিখছি, দেখো যে চ্যাপ্টারগুলো আমাকে ক্লাস 11 থেকে একবার হলেও রিক্যাপ করতে হবে ক্লাস 12 আমি যতদিন পড়বো। যেমন ফার্স্ট দেখো ট্রিগোনোমেট্রি। তোমাকে ট্রিগোনোমেট্রি যে তুমি পড়েছিলে ক্লাস 11 তার প্রপার একদম ভালো নলেজ থাকা যায়। এটা তুমি ডাইরেক্ট সাপোর্ট পেয়ে যাবে পুরো ক্যালকুলাসে। এই ক্যালকুলাসে দেখতে পাচ্ছ, এই ক্যালকুলাসে কোথাও তোমার অসুবিধা হবে না। ট্রিগোনোমেট্রির পুরো ডাইরেক্ট সাপোর্ট পাবে। হ্যাঁ, অন্যান্য টপিকগুলোতেও পাবে, কিন্তু সবচেয়ে বেশি সাপোর্ট পাবে সেটা হচ্ছে ক্যালকুলাসে। ঠিক, নেক্সট চলো এটাকে 1 নম্বর নাম দিলাম। 2 নম্বর কোঅর্ডিনেট জিওমেট্রি। স্থানাঙ্ক জ্যামিতি। তুমি ক্লাস 11 স্থানাঙ্ক জ্যামিতি পড়েছিলে, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত। তাহলে ওই সমস্ত যে কনিক সেকশনগুলো পড়েছিলে, স্ট্রেট লাইন পড়েছিলে, ওই সব কটা তোমার ভালো করে মনে রাখতে হবে বা তার নলেজ তোমাকে রাখতে হবে। কেন? কোঅর্ডিনেট জিওমেট্রি কোথায় লাগছে? এই দেখো, ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়া, এই পার্টটাতে তোমার কোঅর্ডিনেট জিওমেট্রির পুরো অ্যাপ্লিকেশন আছে। আর কোথায় আছে? এই দেখো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, এখানেও আছে। তোমার খুব ভালো করে কিন্তু এটার আইডিয়া রাখতেই হবে, নইলে কিন্তু এই দুটো চ্যাপ্টার তুমি ভুলে যাও আপাতত। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো বাদ চলে গেল দুটো। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি ভুলে গেলো তো আর কিছুই দেখার দরকার নেই। তোমার ক্লাস 12 তোমাকে খালি যা হোক করে পাসই করতে হবে, আর কোনো উপায় নেই। এবার 3 নম্বর, এখন আমি বললাম সেট থিওরি। সেট থিওরি লাগবে যদি তুমি রিলেশন ফাংশন পড়ো বা প্রবাবিলিটি পড়ো, তাহলে সেট থিওরির আইডিয়া লাগবেই। আর কি লাগবে? পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, P&C, বিন্যাস সমবায়, একেবারে বেসিকটুকু লাগে। তুমি যদি ক্লাস 11 একটুকু যদি বেসিকটুকুও মনে রাখতে পারো তাতেই এনাফ, তোমার কাজ হয়ে যাবে। আর আমি যদি একটা এক্সট্রা চ্যাপ্টার লিখি, সেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। রৈখিক অসমীকরণ। দেখবে ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল তোমাদের বীজগণিতে। এই চ্যাপ্টারটার অ্যাপ্লিকেশন কোথায়? লিনিয়ার ইনইকুয়ালিটিসের যদি তুমি গ্রাফের অঙ্কগুলো 11 ভালো করে প্র্যাকটিস করে থাকো, তাহলে ওইটার তুমি ওই যে গ্রাফের অঙ্কগুলোর যে ডাইরেক্ট অ্যাডভান্টেজ পাবে তুমি লিনিয়ার প্রোগ্রামিংয়ে। লিনিয়ার প্রোগ্রামিং, রৈখিক প্রোগ্রাম বিধি। তাহলে রৈখিক প্রোগ্রাম বিধি যে আছে তোমাদের চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে গ্রাফের অঙ্ক যদি তোমার অ্যাটেম্প্ট থাকে তাহলে তুমি দেখবে লিনিয়ার ইনইকুয়ালিটিসে যে তুমি যেভাবে গ্রাফ আঁকা শিখেছিলে সেইভাবেই এখানে আঁকতে হবে।
একটু সামান্য আছে এক্সট্রা, সেইটুকু পার্টটা তুমি শিখে নিলেই কাজ হয়ে গেল। তুমি চাইলে এইটুকু পার্টটা পজ করে নোট করতে পারো যে ক্লাস 11-এর কোন কোন পার্টগুলো আমার বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক, তাহলে দেখো পুরো ম্যাথমেটিক্সের স্টাডি প্ল্যানটা যদি আমি লক্ষ্য করি, এবার আমি যদি বলি যে টাইম কনজিউম করবে কোথায়, দেখে তো ছোটো মনে হচ্ছে, কিন্তু যখন তুমি পড়া শুরু করবে টাইমের একটা ব্যাপার আছে। প্রপার টাইমে যদি সিলেবাস শেষ করতে না পারলে তাহলে এই প্ল্যানিং আর কী লাভ? প্ল্যানিং মানেই হচ্ছে তাকে টাইমের মধ্যে শেষ করা। তাহলে দেখো তো একটু ভালো করে, রিলেশন ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এগুলো তোমার বেশি টাইম লাগে না, এগুলো হয়ে যায়। অ্যাকচুয়াল টাইম যেটা কনজিউম করবে সেটা হচ্ছে ক্যালকুলাস পার্টটা। স্বাভাবিক জিনিস, 35 নম্বর আছে, ক্যালকুলাস পার্ট টাইম লাগবে না, এ তো হতেই পারে না। তাহলে যতক্ষণ তুমি ক্যালকুলাস পার্টের মধ্যে থাকবে, যখন পড়বে, যেখানেই পড়বে, তোমাকে কিন্তু প্রপার কেয়ার করতে হবে। একদম ফাঁকি দিলে চলবে না, একটা ক্লাসও মিস করা চলবে না। ক্লাস মিস করবে, ফাঁকি দেবে, আর তুমি ক্যালকুলাস বুঝে যাবে, এ তো অসম্ভব ব্যাপার তোমার জন্য নাম্বার তোলা। আজ পর্যন্ত তো মনে হয় এরকম অঘটন ঘটেনি কোথাও যে ফাঁকি দিয়ে আর প্রপার না পড়ে খুব বেশি নাম্বার তুলে ফেলেছে। এবার আর কোথায় তোমাকে টাইম দিতে হবে? তোমাকে টাইম দিতে হবে প্রবাবিলিটিতে। এটা 8 নম্বর আছে ঠিকই, কিন্তু 8 নম্বর তোলাটা মুখের কথা না। 8 নম্বরের জন্য তোমাকে ভালোই কষ্ট করতে হবে, ভালোই কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, নইলে কিন্তু 8 নম্বর তোলা যাবে না। এই প্রবাবিলিটিতে তোমাকে বিশেষ করে টাইম দিতে হবে, এটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এই নয় যে প্রবাবিলিটি করলে 2 মাস ধরে প্রবাবিলিটি আর খুললেই না, না এভাবে হয় না। প্রবাবিলিটি ভুলে যাওয়ার চান্স থাকে খুব। যখন তুমি 2 মাস পর প্রবাবিলিটি খুলবে তখন তোমার মনে হবে এটা আবার কি, এটা কোথা থেকে এলো? এই ধরনের চ্যাপ্টার তোমার দেখা নেই কোনো দিন, হ্যাঁ, এরকম তোমার মনে হতে পারে। তাহলে এইগুলোকে তোমাকে টাইম দিতেই হবে, বেশি টাইম তো লাগছে দেখতেই পাচ্ছি এখানে। তাহলে ওভারঅল কি বুঝলে তুমি এই প্ল্যানিং দেখে? আমি যাই প্ল্যান করি না কেন, আমার আলটিমেট টার্গেট যেটা, সেটা হচ্ছে রিভিশন। পড়বে তো সবাই পড়বে, সবাই প্ল্যানিং করবে, কিন্তু রিভিশন কজন করে? রিভিশন মানে কি? তোমাকে টাইম টু টাইম প্রত্যেকটা চ্যাপ্টার যাই পড়েছো একবার হলেও তার ফর্মুলা কিন্তু দেখতে হবে। এবার ফর্মুলা দেখার উপায় আমি যদি তোমাকে বলি, তাহলে তুমি ফর্মুলা শিট বানাও বা খাতা বানাও। প্রত্যেকটা চ্যাপ্টার তোমার যখনই কমপ্লিট হয়ে যাবে, ইমিডিয়েট সেই ফর্মুলার খাতা থেকে তুমি ফর্মুলাগুলোকে রিভিশন করতে থাকো ডেইলি একটা টাইম বের করে। রাতে করো, সন্ধ্যায় করো, যখন খুশি তোমার যখন টাইম পাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মনে করো রিলেশন অ্যান্ড ফাংশন তুমি যেখানে পড়ছো, যে টিচারের কাছে, তার কাছে মনে করো কমপ্লিট হয়ে গেল, মনে করো রিলেশন পার্টটা কমপ্লিট হয়ে গেল। তাহলে রিলেশন পার্টটাতে যত ফর্মুলা হয়, যত কনসেপ্ট হয়, তুমি একটা তার খাতা বানাও, খুব জোর 2 থেকে 3 পাতা লাগবে, ঠিক? এবার ওই যে তুমি রিলেশন পার্টটার ফর্মুলাগুলো বা কনসেপ্টগুলোকে লিখলে, ওগুলোকে তোমাকে রেগুলার বেসিসে রিভিশন করতে হবে, ডেলি একবার হলেও। যত বেশি রিভিশন করবে তত তোমার মনে থাকবে, এবং ওই চ্যাপ্টার থেকে কনফিডেন্স লেভেল কখনো ধীরে ধীরে কমবে না। কনফিডেন্স লেভেল কমে গেলেই সেখানে কিন্তু মুশকিল। তোমার লাস্টে দেখবে পরীক্ষার দিন আস্তে আস্তে তোমার চ্যাপ্টারটাও সাইড থেকে তোমার সাইড হয়ে যাচ্ছে, তোমার সিলেবাস থেকে সাইড হয়ে যাচ্ছে। এত বড় সিলেবাস ধীরে ধীরে দেখা গেলো এইটুকু হয়ে গেল। তুমি টার্গেট করেছিলে 80 নম্বর করে আসবো পরীক্ষাতে, হঠাৎ করে দেখা গেলো সেটা হয়ে গেল 40, অর্ধেক হয়ে গেল। এবার 40-এ তুমি কত পাবে তাও কোনো ঠিক নেই। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার, মনে করো ফাংশন কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফাংশনেরও করে নেবে ফর্মুলার খাতা। মনে করো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়ে গেল, তাহলে এর যে ফর্মুলা সেগুলো তুমি ফর্মুলার খাতাতে আবার অ্যাড করে নেবে। এভাবে ধীরে 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 তুমি ফর্মুলার খাতাটা দেখবে ধীরে ধীরে তোমার বড় হচ্ছে। হোক, তুমি তো রেগুলার রিভিশন করছো, তোমার খাতা তুমি রিভিশন করছো, তোমার টেনশন কোথায়? যত তুমি রিভিশন করবে ডেইলি বেসিসে, এই ম্যাথ তোমাকে খুব সাপোর্ট করবে। তুমি দেখবে পরীক্ষাতে খুব ভালো করে নাম্বার তুলতে পারছো, ম্যাথের কোনো টেনশনই থাকবে না। আশা করছি কথাগুলো আমার বুঝতে পারছো, এতে নতুন কিছু নেই। ভালো ভালো যারা নাম্বার এখন পেতে চায়, যে সমস্ত স্টুডেন্টরা, তারা এখন থেকে এইভাবে প্ল্যানিং করে, এবং তাদের প্ল্যানিং আর একটা নর্মাল স্টুডেন্টের প্ল্যানিংয়ের মধ্যে পার্থক্য থাকে। বেশিরভাগ স্টুডেন্ট কী করে, তারা 12-এ উঠলো, বই নিল, পড়তে চলে গেলো, পড়ে ঘর চলে এলো।
সে টিচারের উপরেই ডিপেন্ডেন্ট হয়ে বসে রয়েছে যে টিচার পড়াবে আমি পড়বো, তারপর যা হয় হবে। কিন্তু তোমাকে এসব করা চলবে না। তুমি নিজের থেকেও একটা নিজের প্ল্যানিং তৈরি করো। যত নিজের প্ল্যানিং করবে এবং সেটার উপরে তুমি কাজ করবে, যত চিন্তা করবে, দেখবে তত তোমার লেভেল বাড়ছে ধীরে ধীরে। নিজেকে যত আপগ্রেড করতে পারবে তত বেস্ট। আর 5টা স্টুডেন্টের মধ্যে তুমিও ভাবনা চিন্তা থেকে যদি একটু এগিয়ে থাকো, তাহলে অ্যাডভান্টেজটা কার? তোমারই তো। তাহলে আশা করছি তুমি প্রপার যত্ন নেবে, কোনো রকম ফাঁকি দেবে না, এবং এই কটা মাস একেবারে উঠে পড়ে লেগে যাবে। হাতে তো আর বেশি টাইম নেই। আমি যদি বলি পরের বছর পরীক্ষা হবে, তাহলে পরের বছর বলাটা কি একটা বিশেষ কথা হয়ে গেল? না। তুমি যদি ঠিক করে দেখো, তোমার হাতে অ্যাকচুয়ালি টাইম কিন্তু বেশি নেই, এগুলো খুব টাইম নেয়। এই টপিকগুলো ভালো করে বুঝেই তারপর অ্যাপ্লিকেশন করবে তুমি প্রবলেমে, প্রচুর টাইম লাগবে। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও একবার কী কী লাগলো না লাগলো, প্রত্যেকটা চ্যাপ্টার 11 থেকে কি ভালো করে আমাকে পড়তে হবে সেটাও একটু দেখে নাও। আর এটার উপর প্রপার ভালো করে তুমি বিবেচনা করো, যেগুলো আন্ডারলাইন করলাম সেইগুলোকে ভালো করে তোমার বইয়ে মার্ক করে নাও, এসএনদে বই থেকেই মার্ক করে নাও দরকার হলে, এবং তুমি প্রপার প্ল্যানিংয়ের সাথে পড়াশোনা শুরু করো। দেখবে তোমার কোনো অসুবিধা হবে না ক্লাস 12-এ, এবং একটা ভালো মার্ক তোলার পথে কিন্তু তুমি এগিয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই রইল। ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।